আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। বর্ষবরণ উৎসব পালনে প্রস্তুত গোটা জাতি। জাতিসংঘের স্বীকৃতির পর মঙ্গল শোভাযাত্রায় থাকছে ভিন্ন মাত্রা, নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোথাও কোথাও এখনো উদযাপিত হচ্ছে হারিয়ে যেতে বসা হালখাতা। বকেয়া আদায় প্রথমবারের মতো এই উৎসব আয়োজন করল রাজস্ব বোর্ড। হাতিরঝিলে চালু হলো মুক্ত মঞ্চ, ভাসমান ফোয়ারা। রাজধানীবাসীর জন্য সরকারের নববর্ষের উপহার, উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির 2 মামলায় আদালতের প্রতি আবারও খালেদা জিয়ার অনাস্থা। নাশকতার 4 মামলার কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত। এবং বিডিআর বিদ্রোহ হত্যা মামলার 152 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ, যে কোনো দিন রায়। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। বাংলা বর্ষবরণে প্রস্তুত গোটা জাতি। পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও শেষ। অন্ধকার পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার প্রত্যয়ে এবার আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রার। ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর প্রথম এই আয়োজন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করছেন আয়োজকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। মঙ্গল শব্দটি সব ধর্মের, সব বর্ণের মানুষের কাছে অতি প্রিয়। তাই গোটা জাতির মঙ্গল কামনায় পয়লা বৈশাখে আয়োজন করা হয় এই শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রত্যাশা, অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত হয়ে আসুক বাংলার নতুন বছর। এবার 11টি কাঠামো মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে। সামনে থাকছে সূর্য, এছাড়াও থাকছে সমুদ্র বিজয়ের প্রতীকী আনন্দ, নৌকা আর অপশক্তি দূর করার প্রতীক। এই রাক্ষসের ব্যাপারটা কোনোবারে আমাদের র্যালিতে ছিল না, এটা এবার প্রথমবারের মতো হয়েছে। রাক্ষস বলতে হচ্ছে এটা সকল অশুভ শক্তির বিরুদ্ধে যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে রাক্ষসের দেওয়া হয়েছে। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর একটা এবারের মেসেজ আমাদের। মঙ্গল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ মুখোশে থাকছে নানা অবয়ব। তবে সেগুলো নিছক মুখোশ নয়, প্রতিটিরই বিভিন্ন তাৎপর্য রয়েছে। বাংলার রক্ষাকারী বাঘ আর পেঁচা হচ্ছে জ্ঞানের প্রতীক। সেই কারণে আমরা এই দুইটা মুখোশ সবসময়ই করে থাকি। যদি আমরা থ্রেটে ভয় থাকতাম তাহলে আমরা এত আয়োজন করতাম না। আমরা আয়োজন এখনো চলছে, আমাদের লাস্ট একদম এখন হচ্ছে শেষ মুহূর্তে যত আয়োজন সেটাই চলছে। ইংরেজি আর বাংলা যে তফাৎটা দুইটা নববর্ষে, আমি মনে করি যে সমানভাবেই করা হচ্ছে। বাঙালির এমন আয়োজন বিশ্বে বিরল। গত বছর নভেম্বরে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো, যা গর্বিত করেছে বাংলাদেশকে। গোটা বিশ্বের মানুষের কাছে যে আমরা স্বীকৃতিটা পেয়েছি, এটা তাদেরকে দুর্বল করে ফেলেছে। এত পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কি এই দেশের আছে? সেটা তো নাই। সুতরাং কে তাহলে নিরাপত্তা দেবেন? নিরাপত্তার সবচেয়ে বড় নিশ্চয়তা হচ্ছে জনগণ। 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে চারুকলা ইনস্টিটিউট। মুঘল সম্রাট আকবরের শাসনামলে 1584 খ্রিস্টাব্দে বাংলার সনগণনা শুরু হয়। তখন একে বলা হতো ফসলি সন। মূলত চৈত্রের শেষ দিন কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের পরদিন তাদের মিষ্টি মুখ করাতেন ভূমির মালিকরা। এরপর শুরু হয় পহেলা বৈশাখ উদযাপন। এখন অবশ্য সেই প্রথা নেই, কিন্তু শান্তির বিজয় আর অপশক্তির বিনাশ কামনায় পহেলা বৈশাখের উদযাপন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পয়লা বৈশাখ উদযাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। তবে আগামীকাল বিশেষ প্রয়োজন ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি না উঠতে এবং বড় ধরনের ব্যাগ বহন না করতে সবাইকে আবারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। যেখানে সেখানে গাড়ি পার্কিং না করার পরামর্শ দেন তিনি। রমনা পার্কের অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। দেখেন বোম ডিসপোজাল ইউনিটের মহড়াও।
আমাদের কাছে কোনো থ্রেডের আভাস ইঙ্গিত কিছুই আমাদের কাছে নেই। দেশব্যাপী যাতে নিরাপত্তার ব্যবস্থা সুদৃঢ় হয় সেটারও ব্যবস্থা করা হয়েছে। কালকের দিনে কোনো মোটরসাইকেল আরোহী তার ছাড়া কোনো যাত্রী বহন না করেন। এই যে কাঁধে ব্যাগ কিংবা হাতে করে ব্যাগ এগুলি নিয়ে বের হবেন না। একসময় নববর্ষ মানেই ছিল হালখাতার দিন, তবে সময়ের সাথে সাথে গ্রাম বাংলার এই ঐতিহ্য পাল্টে গেছে। নেই আগের মতো জৌলুস। আধুনিক প্রযুক্তির এই যুগে দিন দিন যেমন এগিয়ে যাচ্ছে দেশ, তেমনি ক্রমেই হারিয়ে যেতে বসেছে প্রাচীন রীতি। তবে ঐতিহ্য ধরে রেখে গ্রাম ও শহরের কোথাও কোথাও এখনও এই হালখাতা উৎসব উদযাপন করছেন কেউ কেউ। ব্যবসায়ীদের ভাষায় সেটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সজল বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। প্রাচীনকাল থেকেই বাংলা ছিল কৃষি নির্ভর, তাই সমাজ সংস্কৃতি আর অর্থনীতির পরতে পরতে মিশেছে কৃষিভিত্তিক নানান অনুষঙ্গ। 1584 কৃষি জমির খাজনা আদায় সহজ করতে বাংলা সন চালু করেন মুঘল সম্রাট আকবর। তখনকার দিনে চৈত্রের শেষ দিকে প্রজারা রাজকোষে খাজনা দিতেন। বাকির খাতা শূন্য হওয়ায় রাজদরবার থেকেও প্রজাদের আপ্যায়ন করা হতো নানাভাবে। মূলত বছর শেষে খাজনা আদায়ের সেই আনুষ্ঠানিকতাই হালখাতা। মোঘল আমলে বাঙালির প্রাচীন এই রীতি কৃষিকেন্দ্রিক থাকলেও পরবর্তীতে তা বিস্তার লাভ করে ব্যবসার প্রায় সব ক্ষেত্রে পরিণত হয় বাঙালির ঐতিহ্যেও। পরবর্তীতে এদেশের মানুষের কাছে যা ছিল অতি আকর্ষণীয়, উপভোগ্য ছিল জৌলস। কিন্তু বাঙালির প্রাচীন সেই রীতির প্রচলন এখন কতটুকু দেখা মেলে? পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার ব্যবসায়ী রামকান্ত দত্ত 40 বছরেরও বেশি সময় ধরে হালখাতার প্রাচীন এ উৎসব পালন করে আসছেন। তার ভাষায় গ্রাম বাংলার প্রাচীন এই রীতি আর আগের মতো নেই। ব্যবসায়ী আর ক্রেতাদের আন্তরিক মিলনও নেই আগের মতো। এখন অনেকটা হালকা হয়ে গেছে, কেন এখন মনে করেন আসা যাওয়া মানুষের খুব আগে একটা মানুষের ভিতরে আসছিল, আমাদের এখানে আসতেই হবে। দেখা যায় একজন ব্যবসায়ী খুব বড় করে সবসময় হালখাতা করছে, কিন্তু সে মনে করছে পরিস্থিতিতে যে এই মুহূর্তে আমি এত বড় করে করতে পারছি না, যার জন্য অনেকেই হালখাতা বাদ দিয়ে দিচ্ছে। যদিও হালখাতা উৎসবে এখনও কোথাও কোথাও দেখা মেলে গণেশ আর লক্ষ্মী পূজার পুরনো বাকি বকেয়া চুকিয়ে নতুন খাতা খোলেন অনেকে। আগে যেরকম সবাই আসতো, এখন 50% অর্ধেক হয়ে গেছে। এটা যুগ তো আমার বাপ দাদা 14 বছর আমরাও করতেছি, আমাদের সবাই করবে, এটা কোনোদিন বন্ধ হবে না। বিশেষজ্ঞদের মতে হালখাতার সামাজিক প্রয়োজনীয়তা কমে গেছে, তাই জৌলুস হারাচ্ছে প্রাচীন এই রীতি। হালখাতা বলতে বোঝায় তো বছরের খুব বড় একটা উৎসব, সেরকম বছরের বড় উৎসব এখন অনেক হয়েছে বলে হালখাতার অত জেল্লা এখন আর নেই। তবে তারা মনে করেন সময়ের সাথে সাথে প্রাচীন এই ঐতিহ্য উদযাপনের ঢং বদলেছে ঠিকই, কিন্তু তা একেবারেই বিলুপ্ত হওয়ার শঙ্কা নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বকেয়া রাজস্ব আদায় সারা দেশের কর অফিসগুলোতে প্রথমবারের মতো হালখাতা উৎসব আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মাধ্যমে 566 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে হালখাতা আয়োজনকে স্বাগত জানালেও করদাতারা বলছেন পদ্ধতি সহজ করলে করদাতার সংখ্যা ও রাজস্ব দুইই বাড়বে। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। গ্রাম বাংলার ঐতিহ্য নকশা করা থালা বাসন, মুখোশ আর রং বেরঙের কার্টুনে সেজেছে কর অফিসগুলো। সাথে মিষ্টি, বাতাসা, নারকেলের নাড়ু, সন্দেশ, নকশি পিঠা আরও কত কি। করদাতাদের জন্য এমন আয়োজন এই প্রথম। এবারের হালখাতা স্লোগান বকেয়া কর আদায় নয়, পরিশোধ। তবে এত আয়োজনের পরও কর দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ভয় কাটেনি বলছেন করদাতারা। যারা এখনো কর দিতে ভয় পান, এই জিনিসটাকে আরেকটু যদি সহজ করে দেওয়া হয়। বাংলাদেশের মানুষ যে সচেতন হয়েছে, এইটা যে তারা দিচ্ছে মানে প্রয়োজন মনে করে, তো এইটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। ইটস এ ওয়ান্ডারফুল মুভ, এবং এটা উভয় পক্ষেই নিজেদের মধ্যে ট্রাস্ট বিল্ড হবে। অভিযোগ মেনে নিয়ে কর কর্মকর্তারা বলছেন করদাতাদের ভয় কমাতে আর আস্থা বাড়াতে চলছে নানা উদ্যোগ। আশা এর ফলে বাড়বে রাজস্ব আদায়ও। মানুষ উপলব্ধি করছেন, এখনও হয়তো কৌতূহল আছে, এটা আবার কি নতুন একটা ধারণা, কিন্তু আপনাদের মাধ্যমে যখন জনগণ আরও বেশি জানবেন, প্রত্যেকটা সার্কেল অফিসগুলি কিন্তু আরও করদাতার সাথে আরও বন্ধুসুলভ আচরণ করছে। ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে কর আহরণ বেশি করতে পারবে। তো কোথাও যদি এই সার্কেলটা ব্যাহত হয় তাহলে পরে উন্নয়ন থেমে যায়।
চলতি অর্থ বছরে 3,40,000 কোটি টাকারও বেশি ব্যয়ের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়ের লক্ষ্য 2,04,000 কোটি টাকার মতো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। হাতিরঝিল প্রকল্পে অ্যাম্পি থিয়েটার ও মিউজিক্যাল ফাউন্টেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি স্থাপনার উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী জানান, বাংলা নববর্ষ উপলক্ষে নাগরিকদের বিনোদনের জন্য সরকারের উপহার হাতিরঝিলের মুক্ত মঞ্চ ও ভাসমান ফোয়ারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাজধানীর নান্দনিক সৌন্দর্যের প্রতীক হাতিরঝিলে এবার যুক্ত হলো রঙিন ফোয়ারা। নগরীর কর্মব্যস্ত মানুষের নির্মল বিনোদনের জন্য এই আয়োজনে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বলে জানান প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ। গণভবন থেকে হাতিরঝিলে অ্যাম্পি থিয়েটার ও ফাউন্টেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না উল্লেখ করে তিনি বলেন, এটা বাঙালির ঐতিহ্য। এটাকে কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির সাথে কোনো সংঘাতপূর্ণ নয় এবং সংঘাতের যেন কেউ চেষ্টা না করেন। শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এই নববর্ষটা যেন উদযাপন করা যায়, কারণ এই একটা উৎসব যেখানে সব ধর্মের মানুষ, বাংলাদেশে যারা বসবাস করেন, বাংলাদেশের যারা নাগরিক, প্রত্যেক ধর্মের মানুষ এক হয়ে একসাথে এই উৎসবটা পালন করে। কাজে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র দেশবাসীকে। সাথে সাথে আজকে এই অ্যাম্পি থিয়েটার এবং ফাউন্টেন, এটাও আমি মনে করি নববর্ষের একটা উপহার আমি ঢাকাবাসী তথা বাংলাদেশের মানুষকে আমি উপহার দিলাম। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মঘাতী পথে কেউ যাতে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মহত্যা করলে সে কখনো জান্নাতে না জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামেই থাকবেন। তাহলে এইভাবে বিভ্রান্তির পথে তারা যাবে কেন? কাজে এখানে আমি বলবো যে সকলকে আজকে এক হতে হবে এবং প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, কারো জীবন নিয়ে নয়, জীবন বাঁচাতে হবে। এটাই তো ইসলামের শিক্ষা। হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের কিস্তি স্থগিত করা সহ তাদের পুনর্বাসন করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। কৃষক যেসব ঋণ নিয়েছে সেই ঋণ আদায় এবং সুদ স্থগিত করে দিয়ে তারা যাতে নতুনভাবে আবার ফসল ফলাতে পারে তার ব্যবস্থাও আমরা করে দেব। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় আদালতের প্রতি আবারও অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ পর্যায়ে মামলা দুটির পরবর্তী তারিখ নির্ধারণ করে কার্যক্রম শেষ করেন আদালত। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলার কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল 11টার দিকে বকশীবাজারের বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি। আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত এদিনে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতের প্রতি অনাস্থা জানিয়ে বক্তব্য দেন। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। দুপক্ষকে শুনে আদালত খালেদা জিয়াকে উচ্চ আদালতে যাওয়ার জন্য সময় দেন। যেহেতু অরফানেজ ট্রাস্ট কেসে আপনার বিরুদ্ধে আমাদের নো কনফিডেন্স ছিল এবং আপনার কাছে আমরা ঠিক বিচার পাব না, সেই জন্যই আমরা বিশ্বাস করি যে এই কেসেও, কারণ আপনার তো একই ব্যক্তি একই কেস, আবার আসামিও একই ব্যক্তি, অলমোস্ট একই কেস, সেই জন্যই আমরা 3 সপ্তাহ সময় চাই যাতে আমরা হাইকোর্টে মুভ করে অন্য জাজের কাছে এটা নিতে পারি। তারা বলেছেন মাননীয় জজ বাহাদুরকে যে আপনি নিজে কেন বিব্রত হলেন না, তো মাননীয় আদালত বলেছেন যে আমার তো বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। আমি উচ্চতর আদালতের আদেশ মোতাবেক একটি মামলা পরিবর্তন করার জন্য অন্য আদালতে পাঠিয়ে দিয়েছি, আর একটা মামলায় আপনারা যদি আদেশ আনতে পারেন তাহলে আপনারা পরিবর্তন করে নিয়ে যাবেন। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শুরু হয়।
ঢাকার সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানির শুরুতেই আবারও অনাস্থা জানান খালেদার আইনজীবীরা। এর আগে এ মামলাটি পরিচালনা করেন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। এই বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে গেলে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারক পরিবর্তনের নির্দেশ দেন। এদিন নতুন নিয়োগ পাওয়া বিচারক কামরুল হোসেন মোল্লার বিরুদ্ধেও অনাস্থা জানান বিএনপি চেয়ারপারসন। ব্যবস্থা জ্ঞাপন করার সময় মাননীয় আদালতে তারা যে ইস্যুতে গিয়েছিলেন সেই ইস্যুতে তাদেরকে রুল দেওয়া হয় নাই। বলা হয়েছে যে মামলাটি দীর্ঘায়িত এবং বিলম্বিত মামলা, সুতরাং এই মামলাটা বিনা এক্সপিডিশিয়াসলি যত তাড়াতাড়ি পারেন দ্রুততার সাথে 60 দিনের মধ্যে বিচারের কার্যক্রম শেষ করার জন্য তারা আদেশ নিয়ে এসছেন। এখন তারা প্রতিনিয়ত কি বলবেন আর কি বলবেন না আমরা তো জানি না, তবে দরখাস্তের বেড়াজালে আমরা আবদ্ধ আছি আর কি। উনি যখন ডিজি তখন কেসটা চলছিল, এবং যদি কেসটা চলে থাকে এটা আইন বলে যে যিনি ডিজি উনি তার সম্পৃক্ততা থাকবে, উনি এটা করুক বা না করুক। সেই জন্যই উনি বললেন যে যাই হোক না কেন আমি 2 সপ্তাহের সময় দিলাম। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলার কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া ওইসব মামলার অভিযোগপত্র কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন আহমেদ এবং KM বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পিলখানা হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত 152 জনের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর যে কোনো দিন রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্যের বিশেষ বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। এছাড়া রাষ্ট্রপক্ষের করা আরও 3টি আপিল খারিজ করে দেয় উচ্চ আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় 2015 সালের জানুয়ারিতে। আলোচিত এ মামলার শুনানির জন্য 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। 35,113 পৃষ্ঠার পেপার বুক পড়ার পর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি ও রাষ্ট্রপক্ষ। 370 কার্যদিবসে শেষ হলো এই মামলার শুনানি। ডেথ রেফারেন্স এবং আপিল শুনানিগুলো, আমাদের রেগুলার আপিল শুনানি, এগুলো সমস্ত শেষ হওয়ার পরে তারা জাজমেন্টের জন্য রেখেছেন, যে কোনো দিন জাজমেন্ট দিন সিভির জন্য সিভি হিসাবে রেখেছেন। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত 6 এপ্রিল আরও 3টি আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে নির্দিষ্ট সময়ের অনেক পরে আপিল করায় তা খারিজ করে দেওয়া হয়। বিডিআর বিদ্রোহের নৃশংসতা পৃথিবীতে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আমরা শেষ প্রান্তে 3টি আপিল ফাইল করেছিলাম, এই আপিল 3টি ওনারা নাকচ করে দিয়েছেন দেরিতে দায়ের করার জন্য। 3টি আপিল ফাইল করেছিলাম এই জন্যই যে যারা ঘটনায় জড়িত তারা যাতে খালাস না পায় বা তাদের শাস্তি যাতে কম না হয়, এবং যাদের ব্যাপারে কোনো রকম সন্দেহের অবকাশ থাকে তারা যাতে অহেতুক কোনো দ্বন্দ্বের শিকার না হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। 2 দিন পর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিচার হয় কারা অধিদপ্তর মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে। বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দিয়ে 2013 সালের 5 নভেম্বর মামলার রায় দেয় বিচারিক আদালত। এছাড়া প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 160 জনকে যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পায় 277 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতে ইসলাম বা কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেবলমাত্র কওমি মাদ্রাসার উচ্চতর শিক্ষার স্বীকৃতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্রমাগত রাজনৈতিক ভুলের কারণে জনবিচ্ছিন্ন হয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর সার্বিকভাবে সফল হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারতের মতো বিশ্বের অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথেও বাংলাদেশের ফলপ্রসূ সহযোগিতার ধারাবাহিকতা রক্ষা হবে। এ সময় তিনি বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে আওয়ামী লীগের কোনো জোট হবে না। তাদেরও শিক্ষার একটা স্বীকৃতি
আমাদেরকে দেওয়া উচিত, এবং এটা হলো একটা বাস্তব ভিত্তিক ন্যায়ানু একটা সিদ্ধান্ত। এখানে কোনো ধর্মীয় রাজনীতি বা এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ, এটা হাস্যকর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুধবারের সংবাদ সম্মেলন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকা অবস্থায় 1991 সালে ভারত সফরে গিয়ে বেগম জিয়া গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। তার কাছে ভালো কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার গতকালের সংবাদ সম্মেলন ছিল ক্রমাগত ব্যর্থতার ভারে নুজ এক রাজনৈতিক নেত্রীর অসংলগ্ন প্রলাপ ছাড়া আর কিছু নেই। তিনিও তার দল ক্রমাগত রাজনৈতিক ভুলের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। হাইকোর্ট থেকে গ্রিক ভাস্কর্য সরানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে জাতীয় ঈদগাহ রয়েছে। লাখ লাখ মুসল্লি বছরে দুবার ঈদের জামাত আদায় করেন সেখানে। তাই কারো দাবি পূরণ নয়, শুধুমাত্র ধর্মীয় অনুভূতি বিবেচনা করে তা সরানোর চিন্তাভাবনা করছে সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী বৈতরণী পার করতে সরকার ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলোকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এ কারণেই বিএনপি চেয়ারপারসনের খবর, পত্রপত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেলে কম গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা তারা সভা সমিতি করে সরকারের খরচে সমস্ত কিছু আয়োজন করে সভা করে তারা নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন। আর আমাদেরকে কি করেছেন? আমাদেরকে অনেকটা তালাবন্ধ করে রেখে দিয়েছেন। যত কৌশলী গ্রহণ করেন না কেন, যত চুক্তি এবং সমঝোতা সই করেন না কেন, একদলীয় সরকার বা একদলীয় নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে শোভাযাত্রা আর নাচ গানে বাংলা নববর্ষকে স্বাগত জানালো কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। এবং সেনেগালে অগ্নিকাণ্ডে অন্তত 20 জন নিহত। আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। নানা আয়োজনে বৈশাখী উৎসব পালন করেছে রাজধানীর কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। স্কুল ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা, নাচ গান আর বৈশাখী মেলায় বাঙালির প্রাণের উৎসবকে স্বাগত জানায় তারা। বর্ষবরণের ইতিহাস ও হাজার বছরের সংস্কৃতির সাথে নানা ভাষাভাষী শিক্ষার্থীদের পরিচিত করতে এই আয়োজন সাহায্য করবে বলে মনে করেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। এই জন্য বৈশাখকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রারই আরেক রূপ। তবে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজক রাজধানীর একটি ইংরেজি মাধ্যমের স্কুল। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে এভাবেই বরণ করেছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। নেচে গিয়ে স্বাগত জানিয়েছে 1424 বাংলা বছরকে। আমরা খুব গর্বিত যে আমাদের স্কুলে এরকম একটা আমরা অনুষ্ঠান করতে পারছি। পয়লা বৈশাখ ইজ a festival. সবাইকে শুভনবর্ষ। স্কুল ক্যাম্পাসে ছিল বৈশাখী মেলাও। দোকানে দোকানে নানা পণ্যের প্রশ্ন নিয়ে বসে শিক্ষার্থীরা। মুড়ি, নাড়ু, ফুচকা, চটপটি, চুড়ি কিনেই সেখানে বেচাকেনায় ব্যস্ত শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছিলেন শিক্ষক, অভিভাবকরাও। চটপটি ভেরি টেস্টি। আমাদের স্কুলটা যদিও ইংলিশ, কিন্তু বাংলা কালচারটা যে স্কুল ধরে রাখতেছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। স্কুলে বাচ্চারা সবাই নববর্ষ উদযাপিত করতে এসেছে, তো আমরা গার্জিয়ানরাও এসেছি। আমার ছেলেও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু সে যেন বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে এবং আমাদের বাঙালি কালচারে যেই খাবারগুলো আছে সেগুলো অনেক হেলদি ফুড, তো সেই হেলদি ফুডের উপরেই বেস করে আমি এই স্টলটা দিয়েছি এবং এখানে সবাই আমাকে খুব হেল্প করছে। স্কুলটিতে পড়ছে কানাডা, কোরিয়া, বাংলাদেশ সহ অন্তত 20টি দেশের শিক্ষার্থীরা। তাদের কাছে বাংলা বর্ষবরণের ঐতিহ্য তুলে ধরতেই প্রতি বছর এমন উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
বাংলা বছরের প্রথম দিন আমরা বাঙালিরা অত্যন্ত উৎসবের সাথে উদযাপন করে থাকি। আমাদের কালচারকে এই বাচ্চাদের মধ্যে ধরে রাখার জন্য আমরা এই নববর্ষ পালন করছি। মাতৃভাষার পাশাপাশি আমরা বাচ্চাদেরকে শেখাতে চাই যে এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশের স্টুডেন্টকে এবং বিদেশি স্টুডেন্টকে ধারণা দিই যে বাঙালি কৃষ্টি কালচার সম্বন্ধে। নতুন বছর সবার জীবনে বয়ে আনবে নতুনের বারতা, এমনটাই আশা শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলার নববর্ষ উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ভোর 6:30 থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। 7 রিং সিমেন্ট বর্ষবরণ 1424 শিরোনামে এই অনুষ্ঠান আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে সকাল 10টা পর্যন্ত। এতে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলা নতুন বছর 1424কে বরণ করে নিতে প্রস্তুত নগরবাসী। প্রতি বছরের মতো এবারও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে জমকালো বৈশাখী উৎসব। অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, আধুনিক গান ও নৃত্যসহ নানা পরিবেশনা। এজন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতি বছর মতো এবারে আমাদের কাজ অনেক আগেই হয়ে গেছে। মোটামুটি দর্শকরা আইসে খুব মজা পাবে। এটা নতুন বছরের জন্য আমরা কাজ করতেছি, বিশেষ করে আমরা এটিএন বাংলার পক্ষ থেকে কাজ করতেছি। এটা আসলে একটা বিশাল একটা আনন্দের ব্যাপার। অনুষ্ঠানটিতে শিল্পীদের মধ্যে থাকবেন ইয়াসমিন মুস্তারি, ফাহিম হোসেন চৌধুরী, ফেরদৌস আরা ও তার দল, ফকির শাহাবুদ্দিন, প্রিয়াঙ্কা গোপ, দিনাত জাহান মুন্নি, অনিমা রায়, বাউল শফি মণ্ডল, মৌটুসি, সাগর বাউল, ঐশী ও নির্ঝর। নৃত্য পরিবেশনায় থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফা। রবীন্দ্র সরোবর আসলে এতটাই ওপেন একটা এরিয়া যে এখানে এত মানুষ হয়, আমাদের আসলে পরিস্থিতি থাকে না এখানে দাঁড়ানোর বা বসার। নতুন একটা বছর আমরা উদযাপন করব, এটা কি আনন্দ করব না? অবশ্যই করব। রবীন্দ্র সরোবর থেকে বৈশাখী অনুষ্ঠানটি ভোর 6:30 থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলার নববর্ষ উপলক্ষে গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের জন্য মিলন মেলার আয়োজন করেছে গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্স। পয়লা বৈশাখে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির শোরুমে চলবে এই মিলন মেলা। এই উপলক্ষে মেলায় অংশগ্রহণকারী ও ক্রেতাদের জন্য থাকছে উপহার সামগ্রী সহ আকর্ষণীয় মূল্য ছাড়। শোরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এবার মিলভিটা আন্তর্জাতিক সংবাদ। সেনেগালের একটি গ্রামে অগ্নিকাণ্ডে অন্তত 20 জন মারা গেছে। পূর্বাঞ্চলীয় মেদিনা গোনাস গ্রামে মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আরও অনেকে। দেশটি গণমাধ্যম জানিয়েছে ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রতি বছর ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গ্রামটিতে জড়ো হন পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়। দেখছেন এটিএন বাংলা সংবাদ। এবার জানিয়ে দেব বাণিজ্য সংবাদ। ফ্রান্সের বিশ্বখ্যাত কোম্পানি সিভা সান্তে এনিমেলের চেয়ারম্যান ও সিইও মার্ক প্রিকাস্কিকে সংবর্ধনা দিল এসিআই। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষিজ, গবাদি পশু ও পোলট্রি শিল্পের জন্য রোগ নিরাময়কারী বিভিন্ন টিকা বাজারজাত করে থাকে স্বনামধন্য এই ফরাসি প্রতিষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিআই এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক ডক্টর FH আনসারি, সিভা সান্তা এনিমেলের কারিগরি পরিচালক মার্সেলো পানিয়াগো ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক স্টেফান বর্ডার এবং এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তীব্র গরম ও ঠান্ডার কষ্ট লাঘব করতে বাজারে এলো ট্রান্সটেক ইনভার্টার এয়ার কন্ডিশনার। রাজধানী গুলশানে এর উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমান। ট্রান্সকম ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক এবং হেড অফ বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, গরমের সময় ঠান্ডা এবং শীতে গরম বাতাস দেবে এই ইনভার্টার এয়ার কন্ডিশনার। একই সাথে তা বিদ্যুৎ সাশ্রয়ী এবং রুমের ভাইরাস, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করবে। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীতে শুরু হলো শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দুদিনব্যাপী অনুষ্ঠানমালা। উত্তরের ৬ নম্বর সেক্টরে বিসিক অডিটোরিয়াম ও মুক্তমঞ্চে আজ ছিল চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। এতে অংশ নেন রাজশাহীর গম্ভীরা ও বান্দরবানের শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইনামুল কবির শান্ত, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী মোহাম্মদ মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ডক্টর আহসানুল কবির ও রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা। এবার পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার 7 উইকেটে মোহামেডানকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 220 রান তোলে মোহামেডান। দলের পক্ষে রহমত শাহ সর্বোচ্চ 78 রান করেন। মেহেদী হাসান মিরাজ করেন 52 রান। জবাবে অধিনায়ক নাসির হোসেনের অপরাজিত 106 রানে 3 উইকেটে 223 রান করে 78 বল হাতে রেখেই জয় পায় গাজী ক্রিকেটার্স। এনামুল হক 54 রান করে সাজঘরে ফেরেন এবং পারভেজ রসুল 53 রানে অপরাজিত থাকেন। বিকেএসপির অন্য ম্যাচে প্রাইম ব্যাংক 5 উইকেটে হারায় কলাবাগান ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাট করে রুবেল হোসেনের বোলিং তোপে মাত্র 184 রানে অল আউট হয় নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুলের কলাবাগান। রুবেল 21 রানে 6 উইকেট নিয়ে কলাবাগানের ধস নামান। জবাবে উন্মুক্ত চাঁদের অপরাজিত 61 রানে ভর করে 5 উইকেটে 186 রান তুলে 19 বল হাতে রেখেই ম্যাচ জেতে প্রাইম ব্যাংক। এদিকে ফতুল্লায় ভিক্টোরিয়াকে 2 উইকেটে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ভিক্টোরিয়ার 209 রানে জবাবে 8 উইকেটে 210 রান করে 4 বল হাতে রেখেই জয় পায় শেখ জামাল। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটে চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়কে 17 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে আগে ব্যাট করে 180 রান তোলে তারা। জবাবে 163 রানে থামে সাউদার্ন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট এসবে উপস্থিত ছিলেন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে 5 লাখ এবং রানার্স আপ দলকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরও একবার। বর্ষবরণ উৎসব পালনে প্রস্তুত গোটা জাতি। জাতিসংঘের স্বীকৃতির পর মঙ্গল শোভাযাত্রায় থাকছে ভিন্ন মাত্রা। নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোথাও কোথাও এখনো উদযাপিত হচ্ছে হারিয়ে যেতে বসা হালখাতা। বকেয়া আদায় প্রথমবারের মতো এই উৎসব আয়োজন করল রাজস্ব বোর্ড। হাতিরঝিলে চালু হলো মুক্ত মঞ্চ, ভাসমান ফোয়ারা। রাজধানীবাসীর জন্য সরকারের নববর্ষের উপহার, উদ্বোধন শেষে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির 2 মামলায় আদালতের প্রতি আবারও খালেদা জিয়ার অনাস্থা। নাশকতার 4 মামলার কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত। এবং বিডিআর বিদ্রোহ হত্যা মামলার 152 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ, যে কোনো দিন রায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। খেলার সংবাদ, দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ,
এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে।